গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বুদ্ধদেব গুহের লেখে একটি উপন্যাস খেলা যখন। আজ শুনবেন উপন্যাসটির ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। প্রদীপ্ত ঘর থেকে চলে যেতেই আমি রেকর্ডটা আঁচড়ে ফেললাম মেঝেতে। 78-এর রেকর্ড। শব্দ করে রেকর্ডটা ভেঙে গেল। আমি আমার জুতোশুদ্ধ পা দিয়ে রেকর্ডটা গুঁড়িয়ে দিতে লাগলাম। যতক্ষণ না রেকর্ডটা টুকরো টুকরো হয়ে যায় ততক্ষণ লাথি মারতে লাগলাম। আমার সারা শরীরে একটা চণ্ডালের রাগ আগুনের মতো জ্বলতে লাগলো। আমার মাথার মধ্যে একরাশ অবুঝ রক্ত ছুটোছুটি করে বেড়াতে লাগলো। নিজের ওপর আমার নিজের কোনো অধিকার থাকলো না। বুলবুলির প্রতি সব ভালোবাসা, বুকের মধ্যে প্রচ্ছন্ন থাকা নিজের উপরে সব গর্ব, সব মমত্ববোধ কর্পূরের মতো উবে গেল। আমি এই রেকর্ডটার মতো নিজেকেও যদি ভেঙে পদদলিত করে গুড়িয়ে ফেলতে পারতাম, একমাত্র তবেই বোধহয় আমার এই জ্বালা নিভত। আমি এর আগে এমন অনুভূতির সম্মুখীন কখনো হইনি। এই ব্যর্থ, প্রতারিত, প্রত্যাখ্যাত আমি কখনো চিনতাম না। এই যে আমার এই বুকের মধ্যে বাসা বেঁধেছিল, আমার মতো নিরীহ, নির্বিরোধী, ভালো ভাবনা ও ভালোবাসার লোকের বুকেও যে এ লোক অবলীলায় লুকিয়ে থাকে, তা আমার তখনও জানা ছিল না। এই নতুন আমির প্রলয়ঙ্করী রূপ দেখে আমি ভীষণ ভীত ও সন্ত্রস্ত হয়ে উঠেছিলাম। এমন সময় প্রদীপ্ত ঘরে ঢুকল, ট্রেতে বসে 2 কাপ কফি নিয়ে। ওর পেছনে পেছনে ওর বাবার লাইব্রেরির একজন বেয়ারা হারমোনিয়ামটাকে নিয়ে ঢুকল। ঘরময় ভাঙা রেকর্ডের টুকরো দেখে প্রদীপ্ত একবার অপাঙ্গে আমার দিকে চাইল। কফির কাপ দুটো নামিয়ে রেখে বেয়ারাকে চলে যেতে বলল হারমোনিয়ামটা রেখে দিয়ে। তারপর প্রদীপ্ত আমার সঙ্গে কোনো কথা না বলে কফির কাপটা হাতে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। আমি যে জলজ্যান্ত ঘরের মধ্যে আছি, আমি যেমন দাহ্য জ্বলন্ত অবস্থায় আছি, এটা সে দেখেও না দেখে আমার উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে এক দৃষ্টে জানালার বাইরে চেয়ে রইল। অনেকক্ষণ পরে, যেন বহু দূর থেকে বলছে, এমনভাবে প্রদীপ্ত বলল, কফিটা খা, ঠান্ডা হয়ে যাবে। কফির কাপটা তুলে নিয়ে সোফায় গিয়ে বসেছি। এমন সময় বাইরে যেন কার হালকা জুতোর শব্দ শোনা গেল। তারপরই রুমার গলা পেলাম। রুমা বলছে, প্রদীপ্তদা, আপনি কোথায়? ডাকতে ডাকতে ঘরের পর্দা ঠেলে ঘরে ঢুকতেই রুমার সঙ্গে আমার চোখাচোখি হলো। রুমা আমাকে দেখে যেন হঠাৎ নিভে গেল। বলল, তুমি? তারপর যেন নিজেকে সামলে নিয়ে আবার বলল, ভালো আছো রাজাদা? রুমার গলা শুনে প্রদীপ্ত মুখ ফেরালো। রুমার দিকে ফিরে বলল, খুব ভালো আছে। রুমার নজর ততক্ষণে মেঝের রেকর্ডের টুকরোগুলোয় পড়েছে। ও আশ্চর্য হয়ে রেকর্ডের কভারটা তুলে নিল। তারপর আমার দিকে চেয়ে বলল, ও কি? কেন? কি হয়েছে রাজাদা? প্রদীপ্ত বলল, রাজা পাগল হয়ে গেছে। রুমা হঠাৎ হাসল। হাসিতে কোনো শব্দ হলো না। রুমা বলল, রাজাদা তো চিরদিনের পাগল, এটা কোনো নতুন কথা নয়। আমি ভাবলাম কি না কি হলো বুঝি। প্রদীপ্ত বলল, তুমি এসেছো, খুব ভালো হয়েছে রুমা। আমার এখন অনেক কাজ, আমি এখন একটু নিচে যাচ্ছি। তুমি ততক্ষণ রাজার সঙ্গে একটু গল্প করো। আমি আধ ঘন্টার মধ্যে ফিরে আসছি নিচ থেকে। আমার মাসিমারা সবাই এসেছেন। আমি প্রদীপ্ত চোখের দিকে চেয়ে মিনতি করলাম। চোখ দিয়ে বললাম, প্রদীপ্ত, তুই এখন যাস না। কিন্তু প্রদীপ্ত জেনে শুনেই চলে গেল, ইচ্ছে করে চলে গেল। ওর মুখ দেখে মনে হলো আমার প্রতি ওর কোনো রকম প্রীতি নেই। রুমা মেঝেতে হাঁটু গেড়ে বসে ভাঙা রেকর্ডের টুকরোগুলো তুলছিল। ওর গলার হারের লকেটটা শূন্যে ঝুলছিল। সুন্দর শ্বেতা পাখির মতো ওর দুটি পেলব বুকের একটুখানি দেখা যাচ্ছিল। 2 বুকের মধ্যে সুন্দর সুগন্ধি খাঁজ। আমার হঠাৎ মনে হলো আমি রুমার বুকে মুখ রেখে খুব জোরে কেঁদে উঠি। কোনো কথা না বলে শুধু কাঁদি। আমি জানি আমি তা করলে রুমা ওর সান্ত্বনা ও স্বস্তির হাত দিয়ে আমার মাথার চুল এলোমেলো করে দেবে আর অস্ফুটে বলবে, তুমি বড় ছেলে মানুষ রাজাদা,
তুমি এখনও বড় ছেলে মানুষ। রুমা রেকর্ডের টুকরোগুলো তার নরম লতানো হাতে করে তুলে নিয়ে এক জায়গায় জড়ো করে রাখল। তারপর উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। রুমা বলল, তোমার কি হয়েছে রাজাদা? তারপরে বলল, শোনো, তুমি আমার সামনে কখনো এমন মুখ করে থেকো না, এমন মুখ করে এসো না। তুমি বিশ্বাস করো, আমার বড় কষ্ট হয়। আমার বুকের মধ্যে যে কি কষ্ট হয় তুমি কখনো তা জানতে পাবে না। প্লিজ রাজাদা, প্লিজ কথা বলো। আমি তবুও চুপ করে থাকলাম। রুমা বলল, কথা বলবে না? আমি তাহলে চলে যাই, যাব? আমি বললাম, বসো, যেও না। তবে কথা বলো, আমাকে বলো কি হয়েছে, নির্দ্বিধায় বলো। আমি তোমার জন্য কোনো কিছু করতে পারলে, যদি করতে পারি তো আমার বড় ভালো লাগবে। বিনিময়ে তোমার কাছ থেকে কিছুই চাই না আমি। বিশ্বাস করো, কিছুই চাই না। আমার সঙ্গে অন্য 10টা সাধারণ মেয়ের কোনো মিল নেই। তুমি তা বোঝো না রাজাদা। আমি যদি সাধারণ হতাম তবে কি তোমাকে এমন করে বোকার মতো ভালোবেসে মরতাম? আমি বললাম, আমার কিছু বলার নেই রুমা, তোমাকে কিছুই বলার নেই। রুমা বলল, বুলবুলি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? তোমাকে কষ্ট দিয়েছে? বলো তো, আমি বুলবুলিকে এক্ষুনি ফোন করে বলছি। আমি বললাম, না, ওই নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। বুলবুলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রুমা হাসল, বলল, নেই বুঝি? তারপরে বলল, তুমি একটা পাগল, সত্যিই পাগল। তুমি নিজেকেই বোঝো না, তুমি অন্যকে বুঝবে কি করে? বুলবুলি যে তোমাকে কি করে সামলাবে জানি না। তোমাকে সামলে রাখা ওর মতো ঠান্ডা মেয়ের পক্ষে সম্ভব নয়। আমি বললাম, রুমা, অন্য কথা বলো। কি কথা বলবো তুমি বলো। চলো, এখান থেকে আমরা চলে যাই। প্রদীপ তো এখন ব্যস্ত আছে, ব্যস্ত থাকবে। কোথায়? অবাক হয়ে রুমা বলল, চলো, যেখানে খুশি। রুমা হাসল, বলল, সেই ভালো। তারপর একটু থেমে আবার বলল, শুধু আজ নয়, যখনই তোমাকে পাগলামিতে পাবে, সেদিন যেদিনই হোক, তুমি সবসময় আমার কাছে চলে এসো। আমি যেখানেই থাকি না কেন, কথা তুমি হয়তো স্বীকার করবে না যে তোমাকে আমি যতটা বুঝেছি তোমার মাও ততটা বোঝেননি। তুমি আসবে, তারপর তোমার পাগলামি থেমে গেলে যার কাছ থেকে এসেছিলে তার কাছে আবার ফিরে যাবে। তোমার ওপর কোনো রকম দাবি থাকবে না আমার। তবু শুধু এসো, মাঝে মাঝে এসো, তোমাকে যেন দেখতে পাই মাঝে মাঝে। প্রদীপ্তর বাড়ি থেকে বেরোবার সময় প্রদীপ্তকে বলে গেলাম। আমাদের দুজনকে একসঙ্গে বেরোতে দেখে প্রদীপ্ত খুশি হলো। হাসি মুখে প্রদীপ্ত বলল, আয়, আবার আসিস, কাজের দিন সকাল থেকে আসিস কিন্তু। তারপর রুমাকে বলল, তুমি তো আসবেই। রুমাদের মেরুন রঙা বড় ওল্ডস মোবাইল গাড়িতে উর্দি পড়া ড্রাইভার বসেছিল। ড্রাইভার দরজা খুলল। রুমা বলল, তুমি আগে ওঠো। আমি উঠে বাঁ দিকে বসলাম। রুমা তারপর উঠল। রুমা ড্রাইভারকে বলল, ক্লাব মে চলো। ড্রাইভার বলল, কন ক্লাব দিদি? রুমা বলল, সুইমিং ক্লাব। আমি বললাম, বাড়ি যাবে না? রুমা বলল, না, বাড়িতে বাবার অনেক বন্ধুরা আজ খাবেন, ককটেল আছে, অনেক লোক। গাড়িটা ছেড়ে দিতেই রুমা আমার ডান হাতটা তুলে নিয়ে ওর কোলে রাখল। ও একটা সাদা সিল্কের শাড়ি পরেছিল, কমলা পাড়, কমলা রং ব্লাউজ। আমার হাতটা ওর 2 হাত দিয়ে ও ধরে রইল। ফিসফিসে গলায় বলল, আপত্তি? আমি কথা বললাম না। রুমার হাতে আলতো করে একটু চাপ দিলাম। সুইমিং ক্লাবে পৌঁছে গেস্ট বুকে সই করে টাকা দিয়ে আমাকে নিয়ে বড় সুইমিং পুলের পাশে একটা নিরিবিলি জায়গা দেখে বসল ও। হু হু করে হাওয়া দিচ্ছিল। কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার বেগুনি, লাল ও হলুদ ফুলগুলো জলে উড়ে এসে পড়েছিল, ঢেউয়ে দোল খাচ্ছিল। নীল জলের উপর ফ্লাড লাইটের আলো পড়েছিল। সাহেব মেমরা সাঁতার কাটছিল। 4টে দারুণ ফিগারের আমেরিকান মেয়ে বিকিনি পরে
পুলের মধ্যে কাঠের চাকাটায় চিত হয়ে শুয়েছিল। একজন ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ইটালিয়ান ছেলে জলে দাঁড়িয়ে চাকাটা ঘোরাচ্ছিল। মেয়েগুলো শুয়ে শুয়ে ন্যাকামি করে আও আও শব্দ করছিল। রুমা বলল, কি খাবে? বললাম, কিছু না। রুমা বলল, কিছু খাও। তারপর বেয়ারাকে ডেকে ফিশ ফিঙ্গার উইথ টার্টার সস অর্ডার করল, সঙ্গে ফ্রেশ লাইম উইথ সোডা। রুমা অনুনয় করে বলল, কথা বলো রাজাদা, প্লিজ কথা বলো। আমি চুপ করেছিলাম। রুমা আবার বলল, কথা না বললে ভালো হবে না বলছি। তারপর অনেকক্ষণ অন্যদিকে চেয়ে চুপ করে থেকে বলল, জানো রাজাদা, আমি আর বেশি দিন তোমাকে জ্বালাবো না, আমি নান হয়ে যাচ্ছি। আমি বললাম, বাজে কথা বলো না, সন্ন্যাসিনী হবে তুমি? ও বলল, বিশ্বাস হচ্ছে না? আমার মধ্যে গৃহীর লক্ষণ তুমি এমন কি দেখলে যে আমি সন্ন্যাসিনী হতে পারবো না? সত্যি সত্যি আমি খ্রিস্টান হয়ে যাচ্ছি নান হবার জন্য। দেখো, বিশ্বাস না হলে দাদাকে জিজ্ঞেস করো, বাবা মাকে জিজ্ঞেস করো, ওরা তোমাকে হতে দিলে তো? আমি বললাম। আমার গলাটা বোধ হয় অসহায় অপরাধীর মতো শোনালো। কেন দেবেন না? আমার জীবন আমার, তা নিয়ে আমার যা খুশি করার অধিকার নিশ্চয়ই আছে। কিন্তু কেন হবে? কেন কার উপরে অভিমান করে হবে? এমনি আমার নানদের জীবন ছোটবেলা থেকে ভালো লাগে। ওদের পোশাক থেকে আরম্ভ করে সব কিছু। ওদের সকাল থেকে রাত অবধি এমনই কাজের মধ্যে ডুবে থাকতে হয় যে ওদের ব্যক্তিগত সুখ দুঃখের কথা একবারও মনে আসে না। নিজেকে ভুলিয়ে রাখার মতো এত ভালো প্রফেশন কিছু নেই। লোকের সেবা করব, পীড়িতকে দেখব, নিজেকে সকলের মধ্যে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে ছড়িয়ে দেব। তখন মনে হবে আমাকে ভেঙে ভেঙে অপরিচিত অনাত্মীয়দের দেবার জন্যই বুঝি আমি এসেছিলাম। একদিন এমনি করে হয়তো ভুলে যাব যে আমার নিজের কিছু পাওয়ার ছিল কারো কাছে। একদিন এমনি করে নিজেকেই ভুলে যাব। তারপর আরও বলল, জানো রাজাদা, জীবনে যখন পুরোপুরিভাবে নিজেকে এবং অন্য কাউকে পাওয়া হলো না, তখন নিজেকে অখণ্ড রেখে লাভ নেই। নিজেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে হারিয়ে দেওয়াই ভালো। তাতে আমারও লাভ, যাদের তা দেব তাদেরও। আমার কোনো অখণ্ড সত্তা থাকবে না। আমি বললাম, অত সোজা নয়। তুমি যেভাবে মানুষ হয়েছ পারবেই না অমন কষ্ট করতে? ভাবো বুঝি সোজা? পারবো না বলে রোমা এক অদ্ভুত হাসি হাসল। বলল, পারবো না কেন? জন্ম থেকে বড়লোকদের মধ্যে থেকেছি, বড়লোকের মেয়ে হিসেবে মানুষ হয়েছি, এবং সেজন্যই বড়লোকই বা আরামের উপর আমার কোনো মোহ নেই। যারা বড়লোক নয় অথচ যাদের বড়লোক হবার খুব ইচ্ছে, তারাই হয়তো বড়লোকের বহিরঙ্গ রূপের দিকটাই বড় করে জানে। তারা অন্তরঙ্গ রূপটার খোঁজ রাখে না। সত্যিকারে যে মানুষ, সে মানুষই থাকে, সব অবস্থাতেই থাকে। আরাম, অবসর বা বিলাস কিছুতেই তার ভেতরটাতে মরচে ধরাতে পারে না। যারা মানুষ নয় তাদের মধ্যেই ঘুণ ধরে। মধ্যের সার পদার্থটি ছিল না বলে তাদের থাকে না। তারপর একটু চুপ করে থেকে বলল, আমার তো মনে হয় আমি সবই পারবো। আমার একটুও কষ্ট হবে না। শারীরিক কষ্টটা আবার কষ্ট নাকি? আমি বললাম, তোমাকে আমি তা হতে দেব না। রোমা খিলখিল করে হেসে উঠল। ওর গালে টোল পড়ল। আলোর মধ্যে বসে ওকে দেবীর মতো দেখাচ্ছিল। ও বলল, ইস, ভারী তো আমার গার্জেন এসেছেন। আমার কষ্টের কথা ভেবে তো ঘুম হচ্ছে না। পরক্ষণে গম্ভীর হয়ে কি রুমা বলল, যে কষ্টটা বাইরে থেকে দেখা যায় সেটাই বুঝি কষ্ট, একমাত্র সেটাই চোখে পড়ে। আর যে কষ্ট দেখা যায় না বা বোঝা যায় না সেটা বুঝি কিছু নয়। আমি কথা বললাম না, চুপ করে রইলাম। অনেকক্ষণ পর বললাম, জানি না রুমা। রুমা ঝগড়ার গলায় বলল, জানো না তো তর্ক করো না আমার সঙ্গে। আমি যা করব ঠিক করেছি তা করবই, কারো কথাই আমি শুনবো না। বেয়ারা খাবার নিয়ে এলো। রুমা বলল, খাও। একটু পরে বলল, খুব ভালো লাগলো জানো, আজকে অনেক দিন পর।
তোমার সঙ্গে বেশ অনেকক্ষণ কাটানো গেল। জানো, আমার ট্রেনিংয়ের পর কোথায় পোস্টিং হবে? কোথায়? রাঁচি থেকে 15-16 মাইল দূরে মান্দার বলে একটা জায়গায়, আমেরিকান মিশন হসপিটালে। তুমি গেছো কখনো? না, যাইনি। যদি ও পথে কখনো যাও, যেতে তো পারো বেড়াতে। নেতারহাট কি কোথাও দেখা করে যেও আমার সঙ্গে, আমার খুব ভালো লাগবে। বুলবুলিকেও নিয়ে এসো। আমি রেগে উঠলাম, বললাম, আবার ওই নাম? রুমা হাসল, বলল, এটা তোমার বাড়াবাড়ি হচ্ছে। পাগলদেরও লুসিড ইন্টারভ্যাল থাকে। তারপরই বলল, কোনো ভয় নেই রাজাদা, তুমি যাকে এমন করে চাও সে কি তোমাকে ফেরাতে পারে? তুমি দেখো আমি যা বলছি তা ঠিক কিনা, মিথ্যেই রেকর্ডটা ভাঙলে। বলে ও এক অদ্ভুত হাসি হাসল। খাওয়া দাওয়ার পর রুমা বলল, চলো এবার উঠি, বাড়ি গিয়ে মাকে একটু সাহায্য করতে হবে। রুমা বলেছিল ওর গাড়ি নিয়ে বাড়ি অবধি যেতে, কিন্তু ওদের বাড়ির কাছাকাছি এসে বাস ধরবো বলে আমি নেমে গেছিলাম গাড়ি থেকে। বাস স্টপেজে দাঁড়িয়েছিলাম। রুমা অনেকক্ষণ অবধি গাড়ি থেকে মুখ বাড়িয়ে আমার দিকে চেয়েছিল। তারপর একসময় গাড়িটা বাঁকের মুখে অদৃশ্য হয়ে গেল। বাস স্টপেজে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা তীব্র অপরাধবোধ আমাকে আচ্ছন্ন করে দিয়ে মর্মান্তিকভাবে পীড়িত করে ফেলল। রুমার কাছে নিজেকে বড় ছোট, স্বার্থপর ও অকিঞ্চিতকর বলে মনে হলো। আমি মাথা হেঁট করে বাস স্টপেজে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বাস আসছিল না। আকাশে মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া উঠেছে। খড়কুটো ধুলোবালি উড়িয়ে বেড়াচ্ছে চতুর্দিকে। বাস স্টপেজে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো, আজ আমার জন্য কোনো বাসই আসবে না। সমস্ত রুটের বাসই বাতিল করে দিয়েছেন কোনো শক্তিমান কেউ, যাতে আমি কোথাও কখনো না যেতে পারি, কোনো গন্তব্যেই যাতে পৌঁছতে না পারি। অফিসে বসে এক ফার্মের গুডউইলের ভ্যালুয়েশন করছিলাম। এমন সময় ফোনটা বাজল। অপারেটর বলল, আপনাকে একটা মেয়ে ফোন করছেন। আমি যেন খুবই বিরক্ত হয়েছে এমন গলায় বললাম, নাম কি? নাম বলছেন দীপা। আমি বললাম, ইয়েস। ওপাশ থেকে দীপা বলল, রাজাদা। আমি বললাম, বলছি। আমি দীপা বলছি। বলো কি ব্যাপার? দীপা হাসলো একবার, তারপর বলল, আপনি বুলবুলিদিকে একটা চিঠি দিয়েছিলেন? মনে মনে ভীষণ চটে গেলাম। মনে মনে বললাম, হোপলেস। চিঠি দিয়েছি তো কি, সে চিঠির কথা ওকেও কি বলতে হবে? আর কতজনকে বলেছে তা কে জানে। বললাম, হ্যাঁ দিয়েছিলাম। বুলবুলিদি বলতে বলল যে বুলবুলিদি ভালো চিঠি লিখতে পারে না বলে চিঠি লেখেনি। বুঝলাম, আমি বললাম। ও আবার বলল, বুলবুলিদি বলতে বলল যে পরশুদিন ওর রেডিও প্রোগ্রাম আছে, ও ওখানে যাবে রাত 7:30টায়। আপনি কি ওর সঙ্গে ওখানে দেখা করতে পারবেন? আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল, বুকের খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইল। বাঁ হাত দিয়ে বুক চেপে ধরে বললাম, পরশুদিন আমার অনেক কাজ, এক্ষুনি বলতে পারছি না, ভেবে দেখব। তারপর বললাম, তুমি কাল এই সময় আরেকবার ফোন করো, যেতে পারবো কি না জানাবো। ও বলল, আচ্ছা। তারপর বলল, আসবেন কিন্তু, বুলবুলিদি বলেছে ব্যাপারটা খুব জরুরি। বললাম, তা তো বুঝলাম, কিন্তু আমার কাজ আছে, বলো যে খুব চেষ্টা করব। তারপর দীপা আবার বলল, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? ভালো। ছাড়ছি কেমন? আচ্ছা। ফোনটা ছেড়ে দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। এক গ্লাস জল খেলাম। তারপর নিজেকে বললাম, কেমন দিলাম, কাজ আছে না ছাই। তবে সেও ভেবে মরুক। আমাকে যেমন একদিন ভাবিয়ে মেরেছে, সেও একদিন তেমন করে নরক যন্ত্রণা পাক। 7 দিন একেবারে চুপ। কীরকম দায়িত্বজ্ঞানহীন লোক যে সে, ভেবেই পেলাম না। আবার মনোযোগ দিয়ে গুডউইল ভ্যালুয়েশন করতে লাগলাম। আমার এই মুহূর্তে পৃথিবীর কোনো লোকের প্রতি, একজনের প্রতিও আমার ব্যাডউইল নেই। সকলের প্রতি আমার গুডউইল। আমি এই মুহূর্তে আগা খান হয়ে গেছি।
পৃথিবীর সব লোককে আমি আমার মনের যত সোনা আছে সেই সোনায় ওজন করে তাদের দিয়ে দিতে পারি, কিন্তু কি আশ্চর্য দায়িত্ব জ্ঞানহীন মেয়ে সে। জীবনের একটা অন্যতম বড় সিদ্ধান্ত সে কিনা নিজে নিতে পারল না, মানে জানাতে পারল না। চিঠিতে লিখতে পারলাম না তো একটা ফোন করতে কি ছিল? এত যদি লজ্জা তো আমার সঙ্গে এক বিছানায় শোবে কি করে? আমি আদর করতে গেলে তো লজ্জায় মরেই যাবে সে। এমন যে হতে পারে তা আমার ভাবনার বাইরে ছিল। 60 সেকেন্ডে মিনিট, 60 মিনিটে ঘন্টা, 24 ঘন্টায় দিন। কিন্তু আমার মনে হলো এক একটা দিনের এত লম্বা হওয়ার কোনোই প্রয়োজন ছিল না। পৃথিবী বুঝি সূর্যকে এর চেয়ে অনেক কম সময়ে পরিক্রমা করতে পারত। এত বড় একটা 24 ঘন্টার দিন করার কোনো মানেই হয় না। তবুও যত ভারী হোক সব দিনই কাটে এক সময়, কাটে সব রাত। দেখতে দেখতে পরশুদিন এসে গেল। সেদিন আমার সকাল থেকে খিদে ছিল না। দুবার গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়ে অফিসে পৌঁছলাম। অফিসে সেদিন যে কাজ করেছিলাম সেসব ভাউচার দেখেছিলাম, তার মধ্যে কত যে ভুলভ্রান্তি রয়ে গেল তা এক ভগবানই জানেন। যে পার্টনার এই ব্যালেন্স শিট সই করবেন তার লাইসেন্স বাতিল হতে বাধ্য। কিন্তু কি করা যাবে, আমি নিজেও যে বাতিল হতে বসেছিলাম। বাতিল হতে হতে জীবনের সমস্ত ক্ষেত্রে বাতিল হয়ে যাবার মুহূর্তে আমার সামনে একটা হাজারদুয়ারি বাড়ির সবকটা জানলা দরজা খুলে গেল। ঝাল লণ্ঠন জ্বলে উঠল ঘরে ঘরে। কে যেন হংসধ্বনির সুর লাগিয়ে কোনো স্নিগ্ধ সুখের বিধুর বেহালা বাজাতে লাগলো। এখন আমার অন্যের কথা ভাবার সময় নেই। জীবনের কোনো একটা সময়ে কারুরই স্বার্থপর হওয়া দোষের নয়, অন্যদের নয়। নিজেকে তাই বোঝালাম। অফিস থেকে ফিরে চান টান করে আলমারি খুলে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার বুলবুলির সঙ্গে অভিসার, জীবনের প্রথম অভিসার। ভালো করে সেজে না গেলে সে ভাববে কি? একটা ব্রিক কালারের হাওয়াইয়ান শার্ট বের করলাম, সঙ্গে সাদা করের একটা ট্রাউজার। আমার ভালো জামা কাপড় ছিল না, কারণ কখনো আমি জামা কাপড়ে বিশ্বাসী ছিলাম না। মনে করতাম পুরুষ মানুষের পরিচয় তার গুণে, তার কাজের মধ্যে। তাকে মেয়েদের মতো সাজলে খারাপ লাগে। কিন্তু আজকের যে সাজ সে তো আমার জন্য নয়, অন্য একজনের ভালো লাগার জন্য। তার জীবনে আমার এই আজকের চেহারাটাই আঁকা থাকবে চিরকাল, যত দিন সে বাঁচবে। যখন তার চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, তখনও কোনো দিন পেছনে ফিরে চাইলে সে দেখতে পাবে যে ব্রিক কালারের হাওয়াই শার্ট আর সাদা ট্রাউজার পরা একটা অল্প বয়সী ছেলে তার সামনে দাঁড়িয়ে। চোখে পৃথিবীর সব প্রেম, সব বিস্ময়, সব ভালোবাসা নিয়ে তার দিকে সে তাকিয়ে আছে। দীর্ঘ জীবনের আবিল আবর্তে একঘেয়েমির নোনা জলে, ভুল বোঝাবুঝিতে অন্য সব কিছু হয়তো ঘোলা হয়ে যাবে, ফ্যাকাশো হয়ে যাবে একদিন। তবু যখনই আমার বুলবুলি পেছন ফিরে চাইবে, তার সমস্ত স্মৃতি জুড়ে, তার মস্তিষ্কের সমস্ত কোষ জুড়ে আমার আজকের শর্তহীন ভালোবাসার চেহারাটাই ফুটে উঠবে। অন্য কেউ, অন্য কোনো বোধ, অন্য কোনো শক্তি আজকের এই আনন্দ ঘন সন্ধ্যার স্মৃতিকে কখনো ম্লান করতে পারবে না তার মনে। যেদিন আমার এই শরীর চিতায় ছাই হয়ে যাবে, সেদিনও না। ঘড়ি দেখে সময় মতো 2 নম্বর বাসে উঠে বসলাম। আজকের এই বিশেষ দিনে বাবার কাছে অত্যন্ত স্বচ্ছন্দে একটা গাড়ি চাবি চাইতে পারতাম, কিন্তু ইচ্ছে হলো না। আজ তার সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনে বাবার গাড়ি চড়ে তার সঙ্গে দেখা করতে যাব, এ আমার মনোপুত হলো না। সে আমাকে এই কাঙ্গাল রাজাকে দেখুক আমার ধুলোমাখা পায়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়। আমার নিজের পটভূমি, আমার নিজের বর্তমান, আমার ভবিষ্যৎ সব সে স্বচ্ছভাবে দেখুক। আমি তো নামজাদা অ্যাকাউন্টেন্ট ব্রজেশ রায়ের ছেলে হিসেবে তার কাছে যাচ্ছি না। আমি যে যাচ্ছি 150 টাকা মাইনে পাওয়া, মাথা ভর্তি পাগলামির পোকা ভরা একজন নিছক সাধারণ ছেলে হয়ে। সে আমাকে ভালো লাগে কিনা দেখুক, আমাকে জানুক। আমার জন্য সে তাকে সমস্ত শর্তহীনতায় উৎসর্গ করতে পারে কি না পারে ভেবে নিক। আমি তাকে কোনো বড় বড় বুলি বলিনি, বলবও না। কোনো মিথ্যা সম্মান বা বিত্তর লোভ তাকে দেখাবো না। আজ আমি যা, আমি তাই। কখনো কোনো দিন যদি নিজের দাবিতে বড় হই, তখন তো সে আমার পাশে থাকবেই। আমার সম্মান, আমার সব তো তারই হবে। কিন্তু আজ যে তাকে ভীষণ ভীষণ
ভীষণভাবে ভালোবাসা ছাড়া দেখাবার মতো, দেবার মতো, তার মনে চমক তোলার মতো আমার কিছুই নেই। আমি অমুকের ছেলে তমুক, আমি ফেলুড়ে, আমার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। ওসব জেনে শুনেই ও আমার ভাঙা বাঁশের খাঁচায় আসুক। ওকে আমি সোনার খাঁচার লোভ দেখাবো না। বাসটা ভবানীপুরের যোগুবাবুর বাজারের সামনে এসে দাঁড়ালো। একটা ভিখিরি মেয়ে রোজ এই স্টপেজে দাঁড়িয়ে ভিক্ষা চায়। প্রতিদিনই সে জানলা দিয়ে হাত বাড়ালে বিরক্ত হই। হাত তোলা অবস্থায় তার ছুলে পড়া বুক, নোংরা বগল দেখা যায়। বমি বমি লাগে আমার। রোজে ওকে দেখলেই বমি বমি পায়। আজও মেয়েটা সে হাত বাড়ালো, যা কখনো কোনো দিন হয়নি। আজ তাই হলো। তাকে দেখেই মনটা আমার সম্পূর্ণ দুর্বিভূত হয়ে গেল। আজ বিকেলে চান করবার সময় থেকেই মাথার মধ্যে মুহুর্দির গাওয়া মালকোষের সুর ঘুরপাক খাচ্ছিল। আনন্দধারা আজ ভুবনময় বয়ে বেড়াচ্ছিল। আমি আজকে রাজা, আর ও বেচারি কেন ভিখিরিই থেকে যাবে? আজকে যে আমার ওর নোংরা হাতের আশীর্বাদেরও প্রয়োজন। আমি হিপ পকেট থেকে পার্স বের করে একটা টাকা দিলাম। ও অবাক হয়ে রামের সুমতির কারণ খুঁজতে লাগলো। ও এত অবাক হলো যে আমাকে ধন্যবাদ দেওয়া বা আমাকে উদ্দেশ্য করে হাত মাথায় ঠেকাতেও ভুলে গেল। বাসটা ছেড়ে দিল। মাথার মধ্যে আনন্দধারা বহিছে ভুবনে জোর ভলিউমে কোনো অদৃশ্য স্টিরিও রেকর্ড প্লেয়ারে বাজতে লাগলো। ধর্মতলার মোড়ে বাস থেকে নেমে ইডেন গার্ডেন্সের রেডিও স্টেশনে হেঁটে গেলাম। মাসের শেষ, বেশি টাকা সঙ্গে নেই। ঠিক করেছিলাম বুলবুলিকে সঙ্গে করে ওদের বাড়িতে পৌঁছে দেব ট্যাক্সি করে। ভিজিটার্স রুমে এসে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ওর প্রোগ্রাম শুরু হতে এখনও মিনিট 5 দেরি আছে। তখন সমস্ত প্রোগ্রামই লাইভ ব্রডকাস্ট হতো। এখনকার মতো টেপ করার বন্দোবস্ত ছিল না তখন। ও নিশ্চয়ই স্টুডিওতে চলে গেছে। আমি বারবার ঘড়ি দেখছিলাম। কে একজন কি গান গাইছিলেন। ভিজিটার্স রুমের রেডিওটা এত জোরে বাজছিল যে কানে লাগছিল। ওই গান শেষ হতে না হতে বুলবুলির নাম বললেন অ্যানাউন্সার। বুলবুলি প্রথমে গাইল, ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরও কি তোমার চাই? ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কি কাতর গান গাই। সেই গান শেষ হলে গাইল, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, হোমর ভালোবাসার ধন। পৃথিবীর কোনো ভিআইপিও আজ অবধি বোধ হয় এতখানি ইম্পর্টেন্স পাননি আজ আমি যতখানি পেলাম। আজকের গান ও নিজে বেঁচেছিল কিনা জানি না, নিশ্চয়ই নিজেই বেঁচেছিল। নইলে আমি যখন ভিজিটার্স রুমে তীর্থের কাকের মতো ওরই জন্য অপেক্ষা করে বসে আছি, ঠিক সেই সময়ই বিশেষ করে এ দুখানি গানেও গাইতো না। গান শেষ হলে আমি ঘন ঘন ঘড়ি দেখতে লাগলাম। স্টুডিও থেকে বেরিয়ে এসে ডিউটি রুম থেকে চেক নিয়ে এখানে আসতে ওর কতখানি সময় লাগতে পারে মনে মনে তার হিসেব করছিলাম। আমি এতক্ষণ হাঁ করে দরজার দিকে তাকিয়েছিলাম। পরক্ষণে মনে হলো ও এসে ওর প্রতীক্ষায় হাঁ করে আমাকে চেয়ে থাকতে দেখলে ওর গর্ব আরও বেড়ে যাবে। তাই আমি মুখ ঘুরিয়ে যেদিকে ঘরের কোনায় রেডিও সেটটা রাখা ছিল সেদিকে তাকিয়ে বসে রইলাম, যেন তাৎক্ষণিক আধুনিক গানে আমার মন একেবারে ডুবে আছে এমন ভাব করে। ঘরে আর কেউ ছিল না তখন। হঠাৎ চোখের কোণে দেখতে পেলাম দরজায় একটি ছায়া পড়েছে। আমি তবুও তাকালাম না। রিনরিনে মিষ্টি গলায় কে যেন বলল, এই যে আমি এসেছি। আমার সমস্ত মস্তিষ্কময় সেই রিনরিনে মিষ্টি গলা বাজতে লাগল। আমি এসেছি, আমি এসেছি, এসেছি আমি। আমি মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। দরজায় আমার এত আনন্দের, এত কষ্টের, এত কল্পনার বুলবুলি দাঁড়িয়েছিল। হাতে হাতে কাজ করা বেগুনি আর কালোতে মেশা একটা সম্বলপুরি সিল্কের শাড়ি পরেছিল সে, গায়ে কালো সিল্কের ব্লাউজ, হাতে চামড়া বাঁধানো একটা গানের খাতা, তার সঙ্গে বুকের কাছে ধরা একটা গীতবিতান। গ্রীবার পেছনে একটা মস্ত খোঁপা হেলানো রয়েছে, পায়ে কালো চটি, কপালে ম্যাড্রেসি সিঁদুরের বেগুনি টিপ। বুলবুলি দরজায় দাঁড়িয়ে মুখ ফিরিয়ে আমার দিকে চেয়ে হাসছিল। আমি উঠে দাঁড়ালাম, হাসলাম, তারপর ওর দিকে এগিয়ে গেলাম।
সেই মুহূর্তে স্টেজে উঠলে যেমন আমার বরাবর হয়, সেই ভয় আর ভাবনাটা মাথার মধ্যে ফিরে এলো। হাত দুটো কোথায় রাখব? আমরা দুজনে কেউ কোনো কথা বললাম না অনেকক্ষণ। রেডিও স্টেশনে লম্বা করিডোর দিয়ে পাশাপাশি হাঁটতে লাগলাম। আমরা যে কোনোদিন পাশাপাশি হব, এমন পাশাপাশি হাঁটতে পারবো, একে অন্যের একান্ত কাছের মানুষ হয়ে, তা বোধ হয় ওর কাছে এবং আমার কাছে অবিশ্বাস্য ছিল। আমি যেন কেমন বোকার মতোই বললাম, কোথায় যাওয়া হবে? ও তোতলামি করে বলল, কোথায় গিয়ে বসলে হয়? কোথায়? আমি বললাম, নার্ভাসনেস কাটিয়ে ওঠে। ও আবার তুতলে বলল, যেখানে হয়। আমরা গঙ্গার ধারের দিকে হেঁটে গিয়ে মাঠের মধ্যে বসলাম। আমি বললাম, বলো। কি বলবো? আমার চিঠির উত্তর তো দাওনি এখনো। ও মুখ নিচু করেছিল। এক পলকের জন্য মুখ তুলে বলল, উত্তরটা কি আমার বলার উপর নির্ভর করেছিল? উত্তর কি আপনি জানতেন না? ওর সপ্রতিভতা দেখে আমার নিজেকে অপ্রতিভ লাগলো। বললাম, না, তবু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তুমি কি ভালো করে ভেবেছ? এ কদিনে কি যথেষ্ট ভাবার সময় পেয়েছ? যদি না পেয়ে থাকো আরও সময় নাও, তাড়াতাড়ি করো না, যতদিন খুশি সময় নাও। কথাটা বলে ফেলেই মনে মনে নিজেকে নিজে বললাম, ইস, বেটা যেন নবাব পুত্তুর, এ কদিনেই তো খাবি খেয়ে মরছিলে, এখন ভারী সময় দেনাওয়ালা হয়ে গেছ। ও বলল, কদিন মাত্র কেন, অনেক আগে থেকেই ভেবেছি। আপনার চিঠি পাবার অনেক আগেই ভাবাভাবি শেষ হয়ে গেছিল। আমি আনন্দে ঝলমল করে উঠলাম। বললাম, তাহলে আমাকে এতদিন এত কষ্ট দিলে কেন? আমাকে জানালে না কেন? ও অবাক হলো, মুখ তুলে বলল, বাহ, আমি কি জানাবো? আমি তো মেয়ে। পুরুষ হয়েও আপনার যদি এত সংকোচ, এত লজ্জা, তো আমার বুঝি লজ্জা করতো না? আপনি নিজে কবে বলবেন, সে অপেক্ষায় ছিলাম। ও, বললাম আমি। তারপর বললাম, বাসন মেজে খেতে পারবে তো প্রয়োজন হলে? ও হাসল, বলল, পারবো, সত্যি বলছি পারবো। দেখবেন পারি কি না, প্রয়োজন হলে সব পারবো। বললাম, আমি যদি পরীক্ষা পাশ না করতে পারি? ও কথাটাকে আমলই দিল না, শুধু বলল, পারবেন, নিশ্চয়ই পারবেন। তারপরই বলল, আপনাকে খুব বড় হতে হবে কিন্তু, আমার যেন খুব গর্ব হয় আপনার জন্য। আমি বললাম, জানি না, শুধু কথা দিতে পারি যে চেষ্টা করব। তারপর বললাম, তুমি তো এখনই বড়। ও প্রতিবাদ করল, বলল, কি যে বলেন, এখনও কত বছর গান শিখতে হবে, এখন তো সবে শিখছি। আমি বললাম, মোটেই না, তুমি এখনই বেশ বড়। ও বলল, ভুল, কোনো কিছুই তাড়াতাড়ি করলে হয় না। তারপর বলল, এখনও গানের ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে গান গাইতে দেবেন তো? আমি অবাক হলাম, বললাম, নিশ্চয়ই, গান গাইতে দেব না তোমাকে? একটুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি কিন্তু আমার চেয়ে অনেক ভালো ছেলেকে বিয়ে করতে পারতে। সেদিন বৌদির কাছে শুনছিলাম, তোমাকে পাওয়ার জন্য কোন রাজপুত্র নাকি আসছেন স্টেটস থেকে, মেটালার্জিতে ডক্টরেট করে। সেরকম নাকি ছেলে আর হয় না। সত্যি? সত্যি, ও বলল। আমি বললাম, কি সত্যি? ও বলল, আসছে যে সেটা সত্যি, এবং ছেলেও খুব ভালো। তোমার জন্যই আসছে না? সেটাও হয়তো সত্যি। তবে তার জাহাজ তো বোম্বেতে পৌঁছলো বলে। ও বলল, পৌঁছবে না। আমি বললাম, তার মানে? জাহাজটা ডুবে যাবে, ভরাডুবি হবে, যে আসছে তার। বলে বুলবুলি মুখ তুলে হাসল। কিছুক্ষণ পর আমি বললাম, আমি কিন্তু খুব রাগী, জানো তো? ও হাসল, বলল, ছেলেদের একটু রাগ থাকা ভালো, নইলে ছেলে ছেলে মনে হয় না। তারপর বলল, আমার খুব কম লোককেই ভালো লাগে। আমার বাবা বেঁচে থাকতে আমাকে ঠাট্টা করে বলতেন, খুকির যেমন নাকুচু, ওর কাউকে যখন পছন্দ নয় তখন ওর বিয়ে দেব না। তোমার বাবা বুঝি তোমাকে খুব ভালোবাসতেন?
খুব। বলতেই বুলবুলির গলা ভারী হয়ে এলো। বলল, বাবার মতো ভালোবাসতে খুব কম লোক জানতেন। ওরকম করে সকলকে ভালোবাসতে আমি কাউকে দেখিনি। বাবা যদি আজ বেঁচে থাকতেন তো সবচেয়ে বেশি খুশি হতেন। সেই মুহূর্তে ময়দানের অন্ধকারে বসে থাকতে থাকতে বুলবুলির দিকে চেয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বললাম, বুলবুলি, তুমি দেখো, তোমাকে আমি এত আদর করব, এত ভালোবাসবো যে বাবার কথা মনে পড়বে তোমার। তুমি দেখো, তোমাকে আমি তোমার বাবার মতো করে ভালোবাসবো। তোমাকে এতটুকু কষ্ট দেব না, আঁচল লাগতে দেব না তোমার গায়ে। তোমাকে এত আরামে রাখবো, তুমি দেখো। কিন্তু মুখে কিছু বলা হলো না। আমি চুপ করে বুলবুলির দিকে চেয়ে রইলাম। ও হঠাৎ বলল, এখন উঠলে হয় না, জায়গাটা বড় নির্জন। বললাম, উঠবে? আচ্ছা চলো, আমরা পার্ক স্ট্রিটে যাই। সেখানে ম্যাগনোলিয়া কিছু খেয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেব, কেমন? বুলবুলি বলল, আপনি যা বলবেন। একটা ট্যাক্সি ধরলাম। বললাম, ওঠো। ও বলল, আপনি আগে উঠুন। ম্যাগনোলিয়ার সামনে ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে ওকে নিয়ে ভেতরে গেলাম। কোণার দিকে নিরিবিলি জায়গা দেখে বসলাম। আমি বললাম, কি খাবে বলো? ও বলল, আমি শুধু একটা ফ্রেশ লাইম খাবো। আর কিছু না? না। কেন? খেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না? বুলবুলি চোখ নামিয়ে নিল। বলল, জানি না, এমনি। অন্ধকার থেকে এসে আলোয় ভরা রেস্তোরাঁয় সামনাসামনি বসে আমারই একান্ত, আমার বুলবুলিকে ভালো করে দেখলাম। কি ভালো যে দেখতে বুলবুলি, কি দারুণ ফিগার, কি সুন্দর করে সেজেছে। কত বড় হয়ে গেছে ও 1 বছরে। এই তন্নি সুগন্ধি যুবতীর সঙ্গে কোনো মিল নেই সেই রিহার্সালে প্রথম দেখা ছোট ছিপছিপে মেয়েটির। ফ্রেশ লাইম দিয়ে গেল বেয়ারা ওর জন্য, আমার জন্য কফি। ফ্রেশ লাইমের পাশে একটা স্ট্র ভর্তি কাগজের বাক্স বসিয়ে দিয়ে গেল। বুলবুলি একটা স্ট্র বের করে ফ্রেশ লাইমে ডুবিয়ে চুমুক দিতে যেতেই স্ট্রটা ভেঙে গেল। আরেকটা স্ট্র নিল। আমি মুখ নিচু করে কফিতে চুমুক দিলাম। ও নিজে হাতে কাকন বাজিয়ে কফি ঢেলে দুধ ও চিনি মিশিয়ে কফি বানিয়ে দিয়েছিল। একটু পরে হুঁশ হলো, ও প্রায় 10-12টা স্ট্র ভেঙে ফেলেছে। তখনও ক্রমান্বয়ে স্ট্র ভাঙছে, মোটে ফ্রেশ লাইমে চুমুকি দিতে পারছে না। আমি অবাক হয়ে শুধলাম, কি হলো? বুলবুলি খুব লজ্জা পেয়ে বলল, ভেঙে যাচ্ছে। কেন? আশ্চর্য হয়ে বললাম আমি। আবার শুধলাম, এতগুলো ভাঙল কি করে? পরক্ষণে দেখি বুলবুলির ডান হাতের আঙুলগুলো কাঁপছে। আমি বললাম, ও কি, তোমার কি হয়েছে? তোমার হাত কাঁপছে কেন? তোমার হাত কি কাঁপে? না তো, কখনো তো কাঁপে না এমন। জানি না কি হয়েছে, লজ্জা পেয়ে বুলবুলি বলল। তারপর আতঙ্কগ্রস্ত গলায় বলল, এটা কি কোনো অসুখ? আমি বুলবুলির চোখের দিকে অপলক চেয়ে রইলাম। একটা আশ্চর্য নরম ধরা পড়া সমর্পণে হাসি ওর মুখময় ছড়িয়ে গেল। ও বলল, বিশ্বাস করুন, সত্যি জানি না কি হয়েছে আমার। এমন কখনো হয় না, কিন্তু কখনো হয়নি আগে, কোনো দিনও না। আমার মুখেও এক দারুণ 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 সুখের হাসি ফুটে উঠল। আমি ওর চোখ থেকে চোখ সরালাম না। ওই আলোকিত স্বর্গে বসে আমার প্রথম প্রেমিকা, আমার ভাবী স্ত্রীর আরক্ত মুখের দিকে চেয়ে সেই উচ্ছ্বারিত আনন্দের উষ্ণতার মধ্যে হঠাৎ এক দারুণ শীতার্ত ভয়ে আমার গা ছমছম করে উঠল। আমার হঠাৎ মনে হলো, চিরদিন, আজীবন তোমাকে আজ যেমন করে ভালোবাসি তেমন করে ভালোবাসতে পারবো তো? তুমি আমার সামনে বসে আজ যেমন করে সজনে পাতার মতো ভালো লাগায় কাঁপছ, চিরদিনই কি তেমন করে কাঁপবে তুমি, বুলবুলি? যদি না, না যদি। বুলবুলি কথা বলছিল না কোনো। আমার দিকে একদৃষ্টে এক আশ্চর্য উজ্জ্বল অথচ নরম চোখেও চেয়েছিল, যেমন চোখে কাউকে ভীষণ ভালোবেসে
একমাত্র মেয়েরাই চাইতে পারে। গল্পের বাক্সবাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বুদ্ধদেব গুহের লেখে একটি উপন্যাস খেলা যখন এর ষষ্ঠ ও শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।